আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায়টা আমরা শুরু করব। তো চলো এটা শুরু করে দেই। তো আমাদের প্রথম অধ্যায় কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। তো আণুবীক্ষণিক মানে কি? যেসব প্রাণী আমরা খালি চোখে দেখতে পারি না, আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে হয়, তাদেরকে আণুবীক্ষণিক প্রাণী বলে, যেমন অ্যামিবা। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। তো এটা একটা এমসিকিউ হতে পারে যে প্রাণীর বিভিন্নতা কিসের উপর নির্ভর করে? পরিবেশের বৈচিত্র্যের উপর। তো তোমাদেরকে বই সুন্দর করে দাগিয়ে এমসিকিউ সহ পড়তে হবে, যাতে তোমরা এমসিকিউর উত্তর দিতে পারো, ক এবং খ এর উত্তর দিতে পারো বা ড্যাশ করে উত্তর দিতে পারো। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার পদ্ধতি হলো শ্রেণীবিন্যাস। তো এখানে শ্রেণীবিন্যাস জিনিসটা কি সেটার একটা সংজ্ঞার মতো দেওয়া আছে, তো তোমরা এটা দাগিয়ে ফেলো। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। এই অধ্যায় শেষে আমরা কি জানবো? অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস জানতে পারবো, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস জানতে পারবো, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। তারপরে ক্লাসিফিকেশন অব দি অ্যানিমাল কিংডম। তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তা সবগুলি দেখতে একরকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্ম কর্মের প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটির মেরুদণ্ড আছে, কোনোটির আবার মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি ইত্যাদি দিয়ে চলাচল করে। আবার কোনোটির চলন শক্তি নেই। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীদের সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণী বিন্যাস। প্রাণীদেহে বিভিন্ন বৈচিত্র্য বিদ্যমান, বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতির নাম কি? এই পদ্ধতির নাম হচ্ছে বিন্যাস। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। এর নাম শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ। তো সবচেয়ে নিচের ধাপ কি? শ্রেণীবিন্যাসের প্রজাতি। তার উপরে ধাপ হচ্ছে গণ, যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটা প্রজাতি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস নাম উল্লেখযোগ্য। তো দেখো, এই যে ক্যারোলাস লিনিয়াস, ওনাকেই মেনলি শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। যেটা তোমাদেরকে বললাম, কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। প্রকৃতি বিজ্ঞানী ছিলেন উনি, ওনাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। তো দ্বিপদ নামকরণ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ বিশিষ্ট হয়। এর নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। তারপরে এখানে কিছু, এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। তো এখানে কিছু আছে যে বানর কোথায়, বাসস্থান কোথায়, গঠন কিরকম, উপকারিতা কি, অপকারিতা কি, এগুলো আসলে তোমার করার প্রয়োজন নেই, তোমরা চাইলে খাতায় করতে পারো। পাঠ 2 থেকে 5, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিন্যাস। অমেরুদণ্ডী যেসব প্রাণীর মেরুদণ্ড থাকে না তারা হচ্ছে অমেরুদণ্ডী। আধুনিক শ্রেণী বিন্যাসে সকল প্রাণী
অ্যানিমেলিয়া জগতের কিংডম অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসের পূর্বে প্রোটোজোয়া পর্বটি প্রোটেস্টা জগতের একটি আলাদা উপজাতি বা সাব কিংডম হিসেবে স্থান পেয়েছে। অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট ৩৩টি পর্ব আছে। কতটি? ৩৩টি। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে ৯টি পর্বকে মেজর পর্ব বলা হয়, বাকিগুলো নন মেজর পর্ব। এই ৯টি পর্বে প্রথম ৮টি পর্বে প্রাণীরা অমেরুদণ্ডী এবং লাস্টেরটা কি হবে? মেরুদণ্ডী। তো এখানে মোটমোট ৯টা পর্ব, ৯টা পর্বের প্রথম ৮টা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের জন্য এবং শেষেরটা হচ্ছে শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীদের জন্য। তো এখান থেকে আমরা আমাদের শুরু, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো দেখো আমাদের জগৎ কি? জগৎ হচ্ছে অ্যানিমেলিয়া। তারপরে পর্ব পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল, মিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একিনোডার্মাটা এবং কর্ডাটা। তো এই যে দেখো এই ৮টা হচ্ছে ওদের মেরুদণ্ড নেই, ওদের মেরুদণ্ড নেই। তো এই একটা কর্ডাটা, কর্ডাটা মানে হচ্ছে মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী। তো এই কর্ডাটাকে আবার ৩টা ভাগে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটা আবার দেখো কত প্রকার, ১ ২ ৩, ৩ ৩ ৬ ১ ৭ প্রকার। সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল। পক্ষীকুল মানে পাখি, আর সরীসৃপ মানে তো জানো উভচর হচ্ছে যারা দুই জায়গায় চড়তে পারে, পানিতে এবং মাটিতে। আর স্তন্যপায়ী, স্তন্যপায়ী, স্তর মানে হচ্ছে দুধ, আর পায়ী মানে পান করা, যেসব প্রাণী দুধ পান করে ছোটবেলায় সেগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, যেমন মানুষ, বাঘ, সিংহ ইত্যাদি। তিমিও আছে। তারপরে পরিফেরা। তো দেখো এই যে আমাদের এখান থেকে পরিফেরা থেকে আমাদের শুরু হয়েছে, যেটা আমাদের মেরুদণ্ড সারা যেসব প্রাণী আছে সেখানে প্রথমটা ছিল পরিফেরা। তো আমরা পরিফেরাটা দেখি নেই। স্বভাব ও বাসস্থান। পোরাস শব্দের অর্থ হলো ছিদ্র, আর ফেরি শব্দের অর্থ হচ্ছে বহন করা। তাহলে দেখো যেসব প্রাণীতে ছিদ্র থাকবে অসংখ্য, সেসব প্রাণী আমাদের পরিফেরা অন্তর্গত। এই শব্দ দুটি থেকে পরিফেরা শব্দটি এসেছে। পরিফেরা পর্বে প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ। পরিফেরা পর্বে প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত, স্পঞ্জ। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তো পরিফেরা যে পর্বটা আছে ওদের অধিকাংশ প্রজাতি কিরকম? সামুদ্রিক। তবে এরা পৃথিবীর প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতেও বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে। স্বাদু পানি বলতে খাল, বিল, নদী, পুকুর ইত্যাদি। সাধারণ বৈশিষ্ট্য: সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। তো দেখো যেহেতু পোরা শব্দের অর্থ ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ হচ্ছে বহন করা, তাহলে পরিফেরা মানে হচ্ছে যাদের শরীরে অনেক ছিদ্র থাকবে। তাহলে দেহ প্রাচীর কিরকম? অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। যেমন এক্সাম্পল স্পঞ্জিলা, স্কাইফা। তো এক্সাম্পলগুলো খুব গুরুত্ব সহকারে মুখস্থ রাখতেই হবে। তারপরে নিডারিয়া। তো দেখো নিডারিয়া বানানটা দেখো, NIDARIA, তার পূর্বে সি হবে, সি নিডারিয়া। নিউরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। কোথা থেকে? নিউরোসাইট থেকে। এই পর্বের ইতিপূর্বে সিলেন্টরন নামে পরিচিত ছিল। তো এটা আগের নাম কি ছিল? সিলেন্টেরন, অর্থাৎ এদের শরীরে সিলেন্টরন থাকে। স্বভাব ও বসবাস। পৃথিবীর প্রায় সকল অঞ্চলেই এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতেও দেখা যায়। এই পর্বের প্রাণীগুলোর বৈচিত্র্য বিচিত্র বর্ণ ও আকারাকৃতির হয়ে থাকে। এদের কিছু প্রজাতি এককভাবে আর কিছু কিছু প্রজাতি দলগতভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। তারপরে আমাদের সাধারণ বৈশিষ্ট্য: দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরে দুটি স্তর, এক্টোডার্ম এবং ভিতরের স্তর হচ্ছে অ্যান্ডোডার্ম। তারপরে দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। দেহ গহ্বরকে কি বলে? সিলেন্ট্রন বলে। এটি একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। এটি একাধারে কি করে? পরিপাক ও সংবহনে অংশ নেয়। তো দেখো এই যে ডার্ম, এটা মোটমাট 3 প্রকার: এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। অর্থাৎ 3টা যদি লেয়ার থাকে, সব থেকে বাইরের লেয়ারকে বলা হয় এক্টোডার্ম, মিডল লেয়ারকে বলা হয় এন্ডোডার্ম, আর একদম শেষের লেয়ারকে বলা হয় মেসোডার্ম।
তো এখানে কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, এই একটা সেন্টেন্স বাকি। একটোডার্মের নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো ধরা, রক্ষা করা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। তো এখানে এক্সাম্পল আছে হাইড্রা এবং ওবেলিয়া। তো হাইড্রা তোমরা ইন্টারে পাবা, ইন্টার ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীতে বিস্তারিতভাবে পাবা হাইড্রা। এই যে এটা হাইড্রার ছবি। তারপরে প্লাটিহেলমিনথেস। তো প্লাটি শব্দ অর্থ হচ্ছে চ্যাপ্টা, আর হেলমিনথেস শব্দ অর্থ হচ্ছে কৃমি। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্লাটিহেলমিনথেস মানে কি, চ্যাপ্টা কৃমি। এই শব্দ দুটি থেকে প্লাটিহেলমিনথেস শব্দটি এসেছে। এ পর্বে প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এ পর্বের বহু প্রজাতি, বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। তো দেখো, ওরা পরজীবী মানে হচ্ছে আরেকজনের শরীরে বাস করে। তো তাদের ভিতরে কেউ আছে একেবারে শরীরের বাহিরের দিকে, আর কেউ হচ্ছে একদম শরীরের ভিতরের দিকে বাস করে, যার কারণে এটাকে নাম হচ্ছে পরজীবী, আর একটাকে অন্তঃপরজীবী, যে শরীরের ভিতরে বাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে, অর্থাৎ কোনো পরজীবীর উপরে বাস করে না, তার স্বাদু পানিতে। আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতেও বাস করে। এই পর্বে কোনো প্রাণী ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে বাস করতে পারে। আর এক্সাম্পল হচ্ছে যকৃত কৃমি। যকৃততে থাকে। ফিতা কৃমি এই পর্বে অন্তর্ভুক্ত। তো যেহেতু আমরা প্লাটিহেলমিনথেস পড়তেছি, প্লাটিহেলমিনথেস মানে কি, চ্যাপ্টা কৃমি। তাহলে আমাদের কি হবে, চ্যাপ্টা টাইপের যেসব কৃমি, যেমন যকৃত কৃমি এবং টিনিয়া অর্থাৎ ফিতা কৃমি। তো এদের সাধারণ বৈশিষ্ট্য কি, দেহ চ্যাপ্টা এবং উভলিঙ্গ, অর্থাৎ ওরা একাধারে একটা শরীরের ভিতরে ওরা পুরুষ এবং মহিলা। বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। দেহে চোষক ও আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। তোমার এই বইয়ের অনুশীলনীতেও এই প্রশ্নটা আছে। তারপরে পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ বা অসম্পূর্ণ বা অনুপস্থিত। ওদের পৌষ্টিকতন্ত্র একেবারেই থাকে না, অথবা থাকলেও সেটা সম্পূর্ণ নয়। 4 নম্বর পর্ব, নেমাটোডা। অনেকে একে নেমাথেলমিনথেস বলে। স্বভাব ও বাসস্থান। নেমা শব্দের অর্থ সুতা। এই শব্দটি থেকেই এই পর্বে নামকরণ করা হয়েছে। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী, যারা পানিতে ও মাটিতে বাস করে, যেমন গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি ইত্যাদি অন্তর্ভুক্ত। তাহলে আমাদের এক্সাম্পল কি, গোলকৃমি, চোখের কৃমি, লোয়া। সাধারণ বৈশিষ্ট্য, দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। পৌষ্টিকনালী সম্পূর্ণ। মুখ ও পায়ু ছিদ্র থাকে। সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। সাধারণত একলিঙ্গ। ওরাও তাহলে কিরকম হয়, একলিঙ্গ হয়। তাহলে দেখো, নেমাটোডা আর হচ্ছে প্লাটিহেলমিনথেসের ভিতরে পার্থক্য কি, প্লাটিহেলমিনথেস উভলিঙ্গ আর নেমাটোডা সাধারণত একলিঙ্গ হয়, অর্থাৎ কেউ একজন হয় পুরুষ হবে, না হলে মহিলা হবে। দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই। অ্যানেলিডা। স্বভাব ও বাসস্থান। তো অ্যানেলিডা হচ্ছে তোমার কেঁচো যোগ ওইসব প্রাণী। অ্যানুলাস শব্দের অর্থ হচ্ছে আংটি। এই শব্দ থেকে এ পর্বে নামকরণ করা হয়েছে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ, অর্থাৎ খুব বেশি গরম না এবং খুব বেশি ঠান্ডা না, এবং উষ্ণমণ্ডলীয় যেখানে গরম সেসব অঞ্চলে এ পর্বে প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বে বহু প্রাণী স্যাঁতস্যাঁতে মাটিতে বসবাস করে। কিছু প্রাণী প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বসবাস করে, যেমন আমাদের জোক। তাহলে দেহ কিরকম হবে, দেহ নলাকার এবং খণ্ডায়িত, অর্থাৎ বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত, যেমন এই যে জোকের এটা মাথা, এটা বডি, এতটুকু লেজ, এরকম। তারপরে নেফ্রোডিয়া নামক রেচন অঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে, জোকে থাকে না, সেটা চলাচলে সহায়তা করে। তো এই যে ওরা বুক দিয়ে যে হাঁটে, সেটাই হচ্ছে সিটা। তো এটা থাকে কিছু কিছু প্রাণীতে, যেমন জোকে থাকে না, কিন্তু তাহলে আমাদের কোথায় থাকে, কেঁচোতে থাকে। তারপরে আর্থ্রোপোডা। তো দেখো, আর্থ শব্দের অর্থ সন্ধি, আর পোডা মানে পা, অর্থাৎ যাদের পা অনেকগুলো বা সন্ধিযুক্ত, সেগুলো হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীর। এই শব্দ দুটি থেকে এই পর্বে নামকরণ হয়েছে। এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। খুব 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 বেশি গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। কোন পর্বটি প্রাণী জগতের সবথেকে বৃহত্তম পর্ব, আর্থ্রোপোডা। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী, কিছু বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। সাধারণ বৈশিষ্ট্য, দেহ, মস্তক, বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত।
উপাঙ্গ বিদ্যমান, মাথায় একজোড়া পুষ্পাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহ নরম, তো দেখো মাথায় কয়টা পুষ্পাক্ষী থাকে, একজোড়া পুষ্পাক্ষী ও অ্যান্টেনা থাকে। তো দেখো ওর এই যে দুইটা অ্যান্টেনা, ওর দুইটা অ্যান্টেনা এবং দুইটা পুষ্পাক্ষী। পুঞ্জাক্ষী, সরি শব্দটা হবে পুঞ্জাক্ষী, দুইটা পুঞ্জাক্ষী। দেহ নরম, কাইটিন সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত। ম্যালপিজিয়ার নালিকা নামক রেচনাঙ্গ থাকে। দেহে সম্পূর্ণ রক্তপূর্ণ গহ্বর হিমোসেল নামে পরিচিত। তো এক্সাম্পল কি, প্রজাতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া এটসেট্রা। তারপরে মোলাস্কা প্রাণী, তো তোমরা সবাই শামুক, ঝিনুক এগুলো তো দেখছোই, ওরা মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। তো ওদের বাসস্থান কোথায়? তো আমরা জানি তো শামুক, ঝিনুক কোথায় বসবাস করে, সেটাই এখানে আছে। মোলাস্কাস শব্দ থেকে এই পর্বের নামকরণ, যার অর্থ হচ্ছে নরম। তো দেখো এই যে শামুকের বা ঝিনুকের যে শরীর বা বডিটা কি একেবারে নরম। এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। তো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বকে মোলাস্কা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। এ পর্বে প্রাণীদের গঠন, বসবাস ও বাসস্থান বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। এরা প্রায়ই সামুদ্রিক ও সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য, দেহ নরম। দেহ কিরকম? নরম, শক্ত খোলস দ্বারা আবৃত, পেশিবহুল পা দিয়ে চলাচল করে, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন শামুক ও ঝিনুক। এবার আসো একাইনোডার মাটা, এটা আমাদের এ পর্বের লাস্ট, অর্থাৎ তাহলে আমাদের অমেরুদণ্ডী পর্ব শেষ হবে। একাইনোডার মাটা, একাইনোস শব্দের অর্থ হচ্ছে ডারমা, অর্থাৎ ত্বক। তো দেখো ডারমা বা ডারমা ডারমা ডার্মা শব্দের অর্থ কি? ত্বক। ত্বক, তোমরা ডার্মা শব্দটা না শুনলেও ডার্মাটম তো শুনছো, তো ওইটা অর্থ প্রায় ত্বকই বোঝায়। এই শব্দ দুটি নিয়েই পর্বটির নামকরণ করা হয়েছে। এই পর্বে সকল প্রাণী সামুদ্রিক। তো আমাদের একনোডার্মাটা সকল প্রাণী কিরকম? সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী। সাধারণ বৈশিষ্ট্য, দেহ কাঁটাযুক্ত, দেহে 5টি সমান ভাগে বিভক্ত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পঞ্চ অরীয় প্রতিসম বিদ্যমান। দেহ 5টা অংশে বিভক্ত। তো দেখো এটাকে যদি আমি 5টা সমান ভাগে ভাগ করি, এই 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 1 2 3 4 5, 5টা সমান ভাগে ভাগ করা যায়। পানি সংবহন তন্ত্র থাকে এবং নালিকা পদের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অক্ষীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। তো এটা দেখো একটা তারা মাছ, ওর মাথা কোনটা আমরা কি জানি যে এটা মাথা নাকি এটা মাথা নাকি এটা মাথা, অর্থাৎ ওদের মাথা আলাদাভাবে চিহ্নিত করা যায় না। যেমন এক্সাম্পল, তারা মাছ, সমুদ্র, শশা। তাহলে আমাদের অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসটা গেল। তো আমরা আগামী ক্লাস থেকে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করব, এবং এইসব যে ডিটেলসগুলো আছে তোমরা সহজেই যাতে মুখস্থ করতে পারো, সেটার জন্য আমি একটা নতুন করে ভিডিও করে দিব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।